শুভ সকাল। আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি PH 1205 ক্লাসে। তোমরা জানো যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি সহসাই এর উত্তরণ ঘটবে। যতক্ষণ পর্যন্ত তা না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা এই সতর্কতাগুলো অবলম্বন করবা, এটা আমার প্রত্যাশা। তোমরা জানো যে আমরা বোর অ্যাটম মডেল পড়ছিলাম এবং আমরা বেশ খানিকটা এগিয়েছি। তো তোমরা ইতোমধ্যেই দেখেছো বোর অ্যাটম মডেল পার্টিকুলারলি সিঙ্গেল আ ইলেকট্রন অ্যাটমের জন্যে এবং সেটা তোমরা জানো যে আমরা হাইড্রোজেনের জন্য দেখিয়েছি। হাউএভার এটাকে খানিকটা এক্সটেন্ড করা যায় যদি তুমি সিঙ্গলি আয়োনাইজড হিলিয়াম অথবা ডাবলি আয়োনাইজড লিথিয়াম কনসিডার করো বিকজ সেখানেও একটা ইলেকট্রন ইনভলভ থাকে। কাজেই সেই ক্ষেত্রেও এই মডেলটাকে এক্সটেন্ড করা যায় এবং তা যদি নাকি আমরা করি, তোমরা জানো যে যদি আমরা হিলিয়াম কনসিডার করি তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসে মোর দ্যান 1 প্রোটন থাকে এবং ইন অ্যাডিশন নিউট্রন থাকে। তো সেটা আমরা তোমরা দেখেছো যে যখন নাকি আমরা রিডিউসড মাস কনসেপ্ট ইউজ করেছি, সেইটাকে আমরা অ্যাড্রেস করতে পেরেছি। কাজেই হিলিয়ামের ক্ষেত্রেও উই ক্যান ডু দ্যাট। কিন্তু হিলিয়ামে যেহেতু আমাদের নিউক্লিয়াসে একাধিক প্রোটন আছে, তার মানে হলো সেখানে আমাদের চার্জটাকে কনসিডার করতে হবে এবং সেজন্য আমাদের ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমরা এই যে Fe = 1/4πε0 এখানে আমরা স্কয়ার বাই আর স্কয়ার অন্য ক্ষেত্রে ব্যবহার করেছি। সেখানে যদি স্কয়ার না ব্যবহার করে জেড স্কয়ার ব্যবহার করি বিকজ আমরা জেড প্রোটনের চার্জ কে কোয়ান্টিফাই করছি। সো ইন দ্যাট কেস আমরা নতুন একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি এবং সেটা যদি তোমরা করো ইউ বেটার ডু অ্যাট হোম। সেক্ষেত্রে আমাদের এই এনার্জি লেভেল গুলো হবে মাইনাস এম প্রাইম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8 এপসিলন নট স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 1/n স্কোয়ার। তোমরা জানো যে সিম্বল গুলো অ্যাজ ইউজুয়াল এটার মিনিং প্রকাশ করছে, শুধুমাত্র আমরা যেটা ইন্ট্রোডিউস করেছি এখানে, যেখানে জেড কি আমাদের জেড হলো আমাদের নাম্বার অফ প্রোটন, যেটা সেটাকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করেছি। যেহেতু আমরা সিঙ্গেল ইলেকট্রন বলছি, কাজেই সেখানে আর আলাদা করে কোনো কিছু কনসিডার করার দরকার নেই। তাহলে এই ইকুয়েশন যদি তোমরা ব্যবহার করো, সেক্ষেত্রে তোমরা হিলিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ লিথিয়াম আয়ন, অবশ্যই হিলিয়ামের ক্ষেত্রে সিঙ্গেলি আয়োনাইজড হিলিয়াম এবং লিথিয়ামের ক্ষেত্রে ডাবলি আয়োনাইজড লিথিয়াম হতে হবে। তাহলে সেইটা খানিকটা কাজ করে যদি এই অ্যাটম মডেল প্রয়োগ করা হয়। তো যদি নাকি আমরা এই কনসিডারেশন থেকে দেখি, তাহলে আমাদের এই যে যেই স্পেক্ট্রাল লাইন গুলো আমরা পাবো, সেইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 1/λ = m প্রাইম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 8 এপসিলন নট স্কয়ার CH কিউব ইনটু 1/nf স্কয়ার মাইনাস 1/ni স্কয়ার। তো সবগুলো জিনিস একই আছে, শুধুমাত্র এখানে নতুন করে ইন্ট্রোডিউস করেছি আমরা জেড, আর এম প্রাইম তো তোমরা জানো যে রিডিউসড মাস। তো আমরা এইখানে একটু দেখানোর চেষ্টা করেছি যদি নাকি আমরা হাইড্রোজেনের স্পেকট্রাম তো অলরেডি আমরা দেখেছি। আমরা এর সাথে এড করেছি হিলিয়াম। যদিও লাইনগুলো সোজা হয়নি। এনিওয়ে ইউ বেটার টেক কেয়ার অফ ইট। তো এইখান থেকে দেখো, যদি নাকি আমরা এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে n = 2 স্টেট থেকে এই গ্রাউন্ড স্টেট, তার মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে যদি আমরা গ্রাউন্ড স্টেটে আসি, তাহলে এই ট্রানজিশনের ফলে আমরা যেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাই বা যেই স্পেকট্রাল লাইন আমরা পাই, ঠিক কাছাকাছি একই জিনিস আমরা পাই এইখান থেকে যদি আমরা হিলিয়ামের এই স্টেট 4 থেকে স্টেট 2 তে যদি আমরা আসি, তাহলে উই ক্যান গেট দি সিমিলার কাইন্ড অফ রেডিয়েশন। মজার ব্যাপার হলো যে দেখো, প্রায় কাছাকাছি হলেও এই যে n = 2 to 1 এবং n = 4 to 2 কাছাকাছি হলেও তোমরা দেখবা যে এখানে এই যে এম প্রাইমের কিন্তু পার্থক্য হবে দুটো ক্ষেত্রে। আমরা যদি এখানে n = 1 এবং এখানে যদি 2 বসাই, আর এখানে যদি আমরা এইটা 2 এটা যদি আমরা 4 বসাই, তাহলে দেখবা যে এই দুটো লাইনের মধ্যে যে তফাৎ, সামান্য তফাৎ যদিও,
তো সেই তফাৎটাকেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি উইথ দি কন্ডিশন এই যে এম প্রাইম, তার মানে এম প্রাইম ইজ ডিফারেন্ট ফর হিলিয়াম এবং কি হাইড্রোজেন। তো তার মানে হলো যে খুব সামান্য পার্থক্য হলেও যে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি বিকজ একটা হলো অরিজিনেটিং ফ্রম হাইড্রোজেন আর একটা হলো হিলিয়াম। কারো কোনো কোয়েশ্চেন আছে আপ টু দিস? যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে এইবার আমরা আসি। সো ফার আমরা দেখেছি যে এই মডেল দিয়ে কি, কি ব্যাখ্যা করা যায়, উম সেগুলো আমরা দেখেছি। কিন্তু আ এটা তোমরা অলরেডি দেখেছো যে কেউ ইতোমধ্যে বলেছো যে এই বোর মডেল এইটা দিয়ে তো আমরা এটা করতে পারি না, ওটা করতে পারি না। তার মধ্যে একটা হলো যে তোমরা দেখলা যে আমরা হাইড্রোজেনের জন্য বলেছি মডেলটা এবং এইটাকে আমরা এক্সটেন্ড করেছি হিলিয়াম এবং লিথিয়াম পর্যন্ত। অবশ্যই এই দুটোর ক্ষেত্রে আমরা আয়নের ক্ষেত্রে, অবশ্যই অ্যাটমের ক্ষেত্রে নয়। তো তোমরা অলরেডি বুঝেছো যে এইটা এটা সুইটেবল মডেল নয় ফর অল অ্যাটমস। তো সেজন্যই আমরা এই আ ডেফিসিয়েন্সি গুলো একটু সামারাইজ করার চেষ্টা করি যে আসলে কি, কি অসুবিধা এই মডেলটার আছে। তো তোমরা জানো যে এইটা যেহেতু এই যে প্ল্যানেটারি মডেল, তার মানে প্ল্যানেটে যেমন ধরো যে এই যে সাব প্ল্যানেট প্ল্যানেটকে কেন্দ্র করে ঘুরে লাইক দ্যাট। তো ইলেকট্রন যেহেতু এই অরবিটে মশানে আছে কনসিডার করছি। সো এটাকে অনেক সময় প্ল্যানেটারি মডেলও বলে। তো সেক্ষেত্রে তোমরা দেখছো যে ১ম এ আসছি আমরা যে তোমাদের মনে আছে যে হাইড্রোজেনের যে আলফা লাইন তোমাদের মনে আছে। তো আলফা লাইন আমরা সিঙ্গেল লাইন কনসিডার করেছি, তাই না? সিঙ্গেল লাইন কনসিডার করেছি। আ কিন্তু তুমি যদি ফাইন স্ট্রাকচার এ যাও তাহলে দেখবা যে এইটা আসলে সিঙ্গেল লাইন নয়। ফাইন স্ট্রাকচার এ গেলে দেখবা যে ওটা কম্বিনেশন অফ 5 লাইনস। খুব কাছাকাছি দেখে মনে হয় দিস ইস এ সিঙ্গেল লাইন। কিন্তু হাইপার স্পেকট্রোস্কোপি তে গেলে তুমি দেখবা যে এটা আসলে সিঙ্গেল লাইন নয়, ৫ টা লাইন। সো এই যে ৫ টা লাইন যদি নাকি হয়, তো আমরা এই বোর মডেলে কি দেখলাম? বোর মডেলে দেখলাম যে আমরা একটা মাত্র কোয়ান্টাম নাম্বার কনসিডার করেছি n, যেটা হলো ডিফারেন্ট এনার্জি লেভেল কে বলছে এবং এনার্জি লেভেল গুলোর মধ্যে যদি নাকি ট্রানজিশন হয় তাহলে সেইখান থেকে আমরা রেডিয়েশন পেতে পারি। তো এটি যদি হয় মূল কনসেপ্ট, তাহলে এই সিঙ্গেল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ৫ টা লাইনকে অ্যাড্রেস করতে পারি না। ইট মিনস তার মানে আমাদের অ্যাডিশনাল কোয়ান্টাম নাম্বার দরকার আছে। আর একটু আগে যেমনটা বললাম যে এইটা 1 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে প্রযোজ্য। আ তার মানে হলো যে কমপ্লিকেটেড অ্যাটম যদি আমরা কনসিডার করি বা মেনি ইলেকট্রন অ্যাটম যদি আমরা কনসিডার করি তাহলে সেক্ষেত্রে এই অ্যাটমটা মানে এই অ্যাটম মডেলটা কাজ করে না। এখন কথা হলো যে এই যে ট্রানজিশন এর ব্যাপারে, ট্রানজিশন রেটের ব্যাপারে কিন্তু এই বোরের মডেল কোন কিছু বলেনি। তার মানে ইট মে বি এনিথিং। ইন আদার ওয়ার্ডস এটাকে আমরা কোয়ান্টিফাই করতে পারি না। আরেকটা জিনিস হলো যে এই যে কেমিক্যাল বন্ডিং এর ব্যাপারে এইটা আসলে ক্লিয়ার কোনো ভিউ দেয় না। আর যেটা দেয় সেটা দিয়ে আসলে আমাদের এইটা আ ই ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট নয়। তো তাহলে তোমরা দেখলা যে এইগুলো হলো আমাদের বোর এটম মডেলের অসুবিধা। তো তাহলে আমাদের কি করতে হবে? তার মানে উই নিড টু মডিফাই দি মডেল। তো সমারফেল্ড সেই কাজটাই করেছেন। এই যে সমারফেল্ডের এই মডেলটাকে বলা হয় সমারফেল্ডস রিলেটিভিস্টিক মডেল। বিকজ আ তিনি কনসিডার করেছেন যে এই ১ম এ আসি তার মডেলটায়। সেটা হলো যে তোমরা দেখেছো যে বোরের মডেলটা এটা হলো কি আমাদের একটা সার্কুলার অরবিট কনসেপ্ট নিয়ে এসেছে যে অরবিটটা হবে সার্কুলার। আর সমারফেল্ড বলছে যে এইটা সার্কুলার হওয়ার দরকার কি? এটা যদি আমরা ইলিপ্টিক্যাল বলি তাহলে একটা সুবিধা হলো যে এইটা মোর জেনেরিক।
এই সেন্সে যে তোমরা জানো যে সার্কেলটা কি? সার্কেল হলো মানে ওয়ান অফ দি স্পেশাল কেস অফ হোয়াট? ওয়ান অফ দি স্পেশাল কেস অফ স্যার ইলিপস। এলিপস স্যার। হ্যাঁ, তার মানে ইলিপসকে তুমি সার্কেলে রূপান্তর করতে পারো কোনো একটা বিশেষ কন্ডিশনে। যদি নাকি তোমার সেমি মেজর, সেমি মাইনর এক্সিস সেম হয় তাহলে দ্যাট উড বি এ সার্কেল। আবার অন্যভাবে বললে এটাই স্ট্রেট লাইনেও তুমি কনভার্ট করতে পারো। যদিও আমাদের তা আপাতত প্রয়োজন পড়ছে না। তার মানে ইন আদার ওয়ার্ডস তুমি যে এই জিওমেট্রিক্যাল শেপ গুলো বলো, সে ধরো তুমি ইলিপস থ্রু সার্কেল অ্যান্ড স্ট্রেট লাইন অর স্ট্রেট লাইন টু সার্কেল, ইউ ক্যান মেক অল দি থিংস হ্যাপেন হিয়ার। তো তার মানে যে এই যদি তুমি ইলিপস কনসিডার করো দ্যাট ইজ মোর জেনেরিক। এখন কথা হলো যদি নাকি তুমি ইলিপস কনসিডার করো, যদি তুমি ইলিপস কনসিডার করো তাহলে দেখো আমরা যেকোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে সে ধরো আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম যদি আমরা কনসিডার করি, তাহলে সেখানে তোমার অন্তত দুটো কোঅর্ডিনেট লাগবে টু রিপ্রেজেন্ট এই অ্যান ইলিপস, তাই না? তো দুটো কোঅর্ডিনেট কি? একটা হলো যে তোমার রেডিয়াল ভেক্টর আর, আরেকটা হলো যে এই অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ফাই বা থিটা যেটা তুমি বলো। তার মানে এই দুটো জিনিস তোমার দরকার টু রিপ্রেজেন্ট দি ইলিপস। তো এখন কথা হলো যে আমি যদি এই রেডিয়াল ভেক্টর আর কে এভাবে কনসিডার করি, যেটা হলো যে বোরের যে অরিজিনাল ওয়ার্ক, তার মানে সার্কুলার অরবিটে সেখানে হলো আমরা একটা এনার্জি লেভেল কনসিডার করেছি। তার মানে এই রেডিয়াল ভেক্টরের করেসপন্ডিং যদি আমরা একটা এনার্জি লেভেল বা ইন আদার ওয়ার্ডস আমরা যদি একটা কোয়ান্টাম নাম্বার কনসিডার করি, তাহলে সেটা একটা হলো। আরেকটা হলো যে এই যে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল থিটা বা ফাই যেটা তুমি বলো, এটার করেসপন্ডিং যদি আমরা আরেকটা কোয়ান্টাম নাম্বার কনসিডার করি, তাহলে দেখো আমাদের কোয়ান্টাম নাম্বার কিন্তু একাধিক হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যেই প্রবলেম গুলো ফেস করছিলাম সেটার অনেকখানি আপাতত সলভ করা যায়। তো এখন এই যে যদি নাকি আমরা বলি যে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, তো তার করেসপন্ডিং এই একাধিক কোয়ান্টাম নাম্বার কোত্থেকে আসবে? আসবে যে তোমরা যদি নাকি এই অ্যাজিমুথাল অ্যাঙ্গেলের যে পরিবর্তনটা কনসিডার করো, তাহলে এই ইলেকট্রন যদি ইলিপসের মানে ইলিপ্টিক্যালি ট্রাভেল করে, তাহলে কি হবে? ডিফারেন্ট পজিশনে তার ভেলোসিটি ডিফারেন্ট হবে। তো যদি ডিফারেন্ট ভেলোসিটিতে ডিফারেন্ট হয়, তাহলে তার মাসেরও পরিবর্তন ঘটবে, তাই না? তার মানে তুমি এই ইউ ক্যান কনসিডার দি থিংস। সো সেইজন্য এটাকে বলা হয় রিলেটিভিস্টিক মডেল। তো এইখানে আমরা সেই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করেছি যে এইটা যদি নাকি হয় তোমার সে মডেল, যে এইখানে হলো তোমার কি আছে? এইখানে তোমার নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসে প্রোটন থাকে। আমরা যেহেতু নিউট্রন ইলেকট্রিক্যালি নিউট্রাল, সেজন্যে আমরা উই আর নট কনসিডারিং নিউট্রন। যদিও সেটা আমরা এই যে রিডিউসড মাসের মধ্যে আমরা সেটাকে এনক্লোজ করেছি আর ইনক্লুড করেছি। তো আমাদের এইখানে প্রোটন সংখ্যাকে আমরা জেডি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এবং ইলেকট্রন যদি এইখানে ঘোরে, ইলিপ্টিক্যালি ঘোরে, তাহলে আমরা এই যে একটা হলো রেডিয়াল ভেক্টর আর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি যে সে যে কোথায়, কোথায় যাবে তখন তার এই সেন্টার থেকে আ এ এটিকে কি বলে? স্যার ইসেন্ট্রিসিটি ফোকাস, বলে? হ্যাঁ? ফোকাস স্যার বলে? ওটাতে ফোকাস বলা ফোকাস। হয়। আচ্ছা, ফোকাস বলে। তার মানে এই যে ফোকাস থেকে এই সারকামফারেন্স এর উপরে যেইখানে তোমার ইলেকট্রনটা আছে তাহলে সেই ডিসট্যান্সটা আর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এবং আমরা যদি এই ইলিপসটাকে বলি যে এর সেমি মেজর এক্সিস হলো A অ্যান্ড সেমি মাইনর এক্সিস হলো B। অ্যান্ড ইন অ্যাডিশন এই যে ফাইটাও তোমরা দেখতে পাচ্ছ যে ফাই এর ভ্যারিয়েশনটা কি করে হচ্ছে। তো এখন কথা হলো যে আমরা এইখানে যেহেতু দুটো কোঅর্ডিনেট দেখছি, একটা হলো r একটা হলো ফাই, তাহলে এই রেডিয়াল ভেক্টরের করেসপন্ডিং আমরা অলরেডি বলেছি যে যেটা নাকি আমাদের বোরের যে অরিজিনাল ওয়ার্ক, তার মানে তার যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা সিঙ্গেল যে কোয়ান্টাম নাম্বার সেটাকে এখন যদি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n বলি, তাহলে এই ফাই এর ভ্যারিয়েশন এর জন্য আমাদের যে কোয়ান্টাম নাম্বারটা আসবে সেটাকে আমরা সে l দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি।
যেখানে আমাদের এই এল এর ভ্যালু ভ্যারি করবে 0 থেকে n-1 পর্যন্ত। এবং n তো তোমরা জানো যে 0 থেকে 1, 2, 3 and so on ইন্টিগ্রাল আ নাম্বার হবে বা ইন্টিজার ভ্যালুস হবে। তো এখন কথা হলো যে আমাদের এই ইলিপসের শেপটা কেমন হবে? তো সেটাকে আমরা এভাবে বলতে পারি সে b/a = l+1/n, যেখানে n তো হলো আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর l হলো আমাদের অরবিটাল কোয়ান্টাম নাম্বার আর b হলো আমাদের সেমি মাইনর এক্সিস আর a হলো আমাদের সেমি মেজর এক্সিস। তাহলে এখন আমরা একটু দেখি যে এই যে কনফিগারেশন গুলো আমরা পরে দেখব, তার আগে আমরা একটু এখানে দেখি যে আমরা সাধারণত এই 1, 2, 3, 4 ইত্যাদি যদি নাকি আমরা বলি এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার গুলোকে রিপ্রেজেন্ট করি 1, 2, 3, 4, 5 ইত্যাদি যেমনটা বললাম এবং এই এল ভ্যালু আমরা কি বলেছি 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে তুমি প্রথম স্টেপে কি হবে 0 থেকে n-1, তো যেহেতু এখানে n হলো 1 তাহলে 0 থেকে n-1 কত হবে 0 পর্যন্তই হবে। এন্ড দেন হলো যদি আমরা 1 কনসিডার করি তাহলে কত হবে লেভেল 2 তে গেলে? তাহলে সেখানে হলো আমাদের n যদি নাকি আমাদের 2 হয় তাহলে l কত হবে 0 আর 1। তার মানে হলো আমরা এইগুলোকে এই যে sp, df ইত্যাদি দিয়ে রিপ্রেজেন্ট করি বা যদি আমরা 1 নম্বর শেল কনসিডার করি তাহলে সেটাকে 1s বলি। বা 2 নম্বর এনার্জি লেভেল যদি আমরা কনসিডার করি, সেকেন্ড শেল যদি আমরা কনসিডার করি তাহলে সেটাকে আমরা 2s, 2p and likewise 3s, 3p, 3d ইত্যাদি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা যদি নাকি এগুলো এই যে এনার্জি লেভেল হিসেবে যদি নাকি আমরা প্লট করি তাহলে সেই প্লটটা আমরা এইভাবে দেখাতে পারি। সে আমরা n=1 যদি আমরা বলি তাহলে এটা হলো ফার্স্ট সেল। সেটাকে আমরা k দিয়ে রিপ্রেজেন্ট করি। লাইকওয়াইজ আমরা n=2 বললে সেটাকে আমরা l দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা ছোট হাতের l হয়ে গেছে। সাধারণত আমরা বড় হাতের l দিয়ে রিপ্রেজেন্ট করি। অ্যান্ড n=3 বললে আমরা m দিয়ে রিপ্রেজেন্ট করি, অবশ্যই ক্যাপিটাল M। অ্যান্ড লাইকওয়াইজ আমরা এই প্রথম শেলে যেই সাবশেল থাকে যেহেতু একটাই আছে সেটা 1s অ্যান্ড লাইকওয়াইজ 2s, 2p অ্যান্ড সো অন। তো যদি নাকি আমরা এই আমরা বেটার পরের ইয়েতে যাই তাহলে দেখতে সুবিধা হবে। সেটা হলো যে আমরা যদি এই অরবিট গুলোকে এখন দেখি যে এই অরবিট গুলোর শেপ কেমন হবে। যেমনটা তোমরা এখান থেকে দেখে আসলে b/a = l+1/n, তো তোমরা এখান থেকে সেই জিনিসটা এখান থেকে দেখতে পারো। যদি নাকি আমাদের n=1 হয় তাহলে l কত? l হলো n-1 পর্যন্ত। তার মানে শুধুমাত্র 0 এবং সেক্ষেত্রে এখানে দেখো l যদি 0 হয়, n যদি 1 হয় তাহলে কি b = a। তার মানে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি দেখব? এটা আমাদের সার্কুলার অরবিট। বলো? জি স্যার, বলতেছে এটা সার্কুলার হবে তাই। হ্যাঁ, রাইট। দেন হলো যদি আমরা এই যে n=2 কনসিডার করি তাহলে এই প্রথমটা সার্কুলার হবে সেটা তো তোমরা দেখতে পাচ্ছ। মানে যখন নাকি এ n=2 তখন l কত? 0 আর 1। যখন 1 হবে তখন তো তোমরা সার্কুলার দেখতেই পাচ্ছ। যখন 0 হবে তখন কি হবে? তখন সেটা ইলিপ্টিক্যাল হবে, তাই না? অ্যান্ড দেন যদি আমরা এই যে n=3 ধরি তাহলে n=0 যখন মানে l=0 তারপরে কত 1 তারপর 2 পর্যন্ত আমরা আসতে পারি। কারণ হলো l= সর্বোচ্চ হতে পারে n-1 পর্যন্ত। তো যদি নাকি আমরা 0 ধরি তাহলে সেটা আমাদের কি ইলিপ্টিক্যাল অরবিট হবে, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট ইলিপস হয়নি। অ্যান্ড দেন তারপরেরটা কি হবে? সেটাও ইলিপস হবে এবং ৩ নম্বরটা তার মানে হলো যে যদি আমরা l=2 কনসিডার করি তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে l=2 যদি আমরা কনসিডার করি তাহলে 2 + 1 3 অ্যান্ড নিচেরটা 3 তাহলে কি হলো? সো a=b, সেখানে আমার সার্কুলার অরবিট হবে। এখন কথা হলো যে এইটাকে যদি আমরা এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা যদি কনসিডার করি তাহলে অলরেডি তোমরা দেখেছো যে এই অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যারিয়েশন কি হবে? বোরের অ্যাটম মডেল থেকে আমরা শিখেছি যে PL = LH হবে, NH হবে তখন যেহেতু সিঙ্গেল কোয়ান্টাম নাম্বার ছিল। তো
তো এইখানে আমাদের কি হবে, এখানে হলো এল এইচ কাট, তাই না, বা এল এইচ বাই টোয়াইস পাই, যেখানে এল ইকুয়াল টু 0 1 2 3। অবশ্যই তোমরা জানো যে এই কত পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে, n মাইনাস 1 পর্যন্ত। তাহলে হাউবার একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এই যে এই বোরের যে কনসেপ্ট যে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যারি করবে ইন্টিগ্রাল মাল্টিপল অফ এ স্কার, এইটা কিন্তু পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্যালি দেখা গেছে যে এই পিএল নট ইকুয়াল টু এল স্কার, ইনস্টেড এটা হলো পিএল ইকুয়াল টু এল স্টার এই স্কার বা এল স্টার এইচ বাই 2, যেখানে স্যার বলো। স্যার এস অরবিটালই তো সার্কুলার হওয়ার কথা না, কিন্তু ফিগারে তো দেখতেছি এস অরবিটাল ইলিপ্টিক্যাল হয়েছে। এটা কেমনে মানে কেন হলো এরকম? কোন 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 ফিগারটার কথা বলছো? স্যার সি নাম্বার এবং বি নাম্বার। সি আর বি এই দুটোর কথা, এইটা আর এটার কথা বলছো? স্যার 2s আর 3s। না না, ঠিকই তো আছে কিন্তু তোমার। স্যার আমরা তো এস হলো 0, এস মানে কত 0, জি স্যার। এন হলো কত 2। এখানে দেখো 0 যদি হয়, এটা যদি 0 হয় 1 নিচে 2, তাহলে তো ইলিপ্টিক্যালি এ আর বি সমান নয় তো? ঠিকই আছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি। ধন্যবাদ আছে? স্যার। আচ্ছা, যখন নাকি তোমার এই যে এস না পি হচ্ছে, যখন এল আসছে, এল মানে কত 1, তো এখানে 2, যখন 1 হচ্ছে তখন হলো সার্কুলার। আর লাইকওয়াইজ এখানে যখন ডি হচ্ছে, এস হলো 0, পি হলো কত 1, ডি কত 2। 2, দেন হলো তোমার এই এইটা তোমার সার্কুলার হচ্ছে। আচ্ছা, তো যেই কথাটা আমরা বলছিলাম যে এই পিএল ইকুয়াল টু এল বাই, মানে এল এইচ কাট নয়, বা এল ইন্টু এইচ বাই টোয়াইস পাই নয়, তাহলে কি অ্যাপ্রোপ্রিয়েট এটা হলো পিএল ইকুয়াল টু এল স্টার এইচ বাই টোয়াইস পাই, যেখানে এল স্টার হলো এল ইন্টু এল প্লাস 1 টু দি পাওয়ার হাফ। তো এখানে একটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, সেটা হলো যে ইতিপূর্বে আমরা যে এই জিনিসটা দেখেছিলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে করেসপন্ডিং, আসলে এটা ডেভেলপই করা হয়েছিল যে ইন্টিগ্রাল মাল্টিপল অফ কি এই স্কার, তাই না? তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে ডিসক্রিট, ইন আদার ওয়ার্ড এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজ করবে, এটা ছিল তোমার কি বোরের কনসেপ্ট, তাই না? এটা ছিল বোরের কনসেপ্ট, কিন্তু পরবর্তীতে দেখা গেছে দ্যাট ইজ নট ট্রু। আসলে আসলে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন একটা পার্টিকুলার ডিরেকশনেই তোমার কোয়ান্টাইজড। আচ্ছা, এনিওয়ে, তো আমরা যদি এখন এই যে এস ইলেকট্রনের এই মেকানিক্যাল মোমেন্ট কনসিডার করি, তাহলে সেটা কত হবে? তাহলে তোমরা জানো এল এর ভ্যালু কত এস এর ক্ষেত্রে 0, তাহলে 0 ইন্টু 0 প্লাস 1 টু দি পাওয়ার হাফ, তার মানে কি হয়, এইখানে দেখা যাচ্ছে না, আমরা এটাকে ছোট করি, তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে এটা কত হচ্ছে, তার মানে এস ইলেকট্রনের জন্য আমার এই মেকানিক্যাল মোমেন্ট 0। হাউবার আমাদের পি ইলেকট্রনের জন্য মেকানিক্যাল মোমেন্ট কত? তাহলে সেখানে পি এর জন্য এল কত, এল হলো 1, তাহলে 1 ইনটু 1 প্লাস 1 টু দি পাওয়ার হাফ। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ স্কয়ার রুট 2 এই স্কয়ার, বা স্কয়ার রুট 2 এইচ বাই টোয়াইস পাই। সো তোমরা যদি লাইকওয়াইজ ডি ইলেকট্রনের ক্ষেত্রে কনসিডার করো, তাহলে সেটা তোমরা দেখবা স্কয়ার রুট 6 এই স্কয়ার। তো এখন যদি নাকি আমরা এটাকে এখন বড় করা যায়, তো তোমরা দেখো যে যখন নাকি আমরা এই যে ইলেকট্রনিক কনফিগারেশনে আসব, তখন যদি আমরা এই একটা ম্যাট্রিক্স ফর্মে লিখি যে এইদিকে হলো আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার গুলো, আর এইদিকে হলো আমাদের সাবশেল গুলো বা অরবিটাল কোয়ান্টাম নাম্বার গুলো, যদি এখানে আমরা প্লেস করি, তাহলে সেগুলোকে তোমরা জানো আমরা কে এল এম এন ইত্যাদি দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং এইগুলোকে আমরা এসপি ডি এফ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে তোমরা দেখো যে এই তুমি যদি n equal to 1 2 ইত্যাদি কনসিডার করো, তাহলে দেখবা যে প্রথমটা আমাদের এস, তারপরেরটা আমরা এসপি পর্যন্ত যেতে পারি, দেন এসপিডি, and likewise you can go as well.
তো যদি নাকি আমরা এইটাকে আরেকটু ইলাবোরেট করি যে কোথায় কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে তোমরা দেখবা যে এই এগুলোকে যদি আমরা এই যে কে এল এম এন ইত্যাদি শেল গুলো আমরা দেখি এন্ড দেন আমরা সাব শেল গুলোতে দেখবো কত। তাহলে এই যে কে তে আমাদের শুধু এসি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ দুটো এন্ড টোটাল ইলেকট্রনও আমাদের দুটো থাকতে পারে। এন্ড লাইকওয়াইজ আমরা যদি এই সেকেন্ড অরবিট পর্যন্ত আমরা যাই, তাহলে আমাদের এই যে এল শেলে যেখানে আমার সাব শেল হলো এস আর পি পর্যন্ত যেতে পারে, সব মিলিয়ে আমাদের 8টা ইলেকট্রন থাকা সম্ভব। এন্ড লাইকওয়াইজ আমরা যদি এম শেল কনসিডার করি, তাহলে সেখানে সাব শেল কত এস পি এবং ডি। তো তোমরা জানো যে এই দুটো 6টা এবং 10টা, তার মানে হলো সব মিলিয়ে কটা 18টা ইলেকট্রন থাকতে পারে। লাইকওয়াইজ ইউ ক্যান গো অল দি ওয়ে টু দি কি পিরিয়ডিক টেবিলে যতগুলো আছে। তো আমরা সেই কনফিগারেশন গুলো যখন নাকি আমরা সিম্বলিক্যালি লিখি, তখন আমরা এইভাবে লিখি যে 1s2 আমরা প্রথম শেলেই যখন শুধুমাত্র ইলেকট্রন থাকে, and পরেরটায় আমরা 2s2 2p6 and then 3s2 3p6 3d10 and likewise 4 পর্যন্ত যদি যাই আমরা, তাহলে 4f14 এইভাবে আমরা লিখে থাকি। তো এখন যদি আমরা এই এনার্জি কনফিগারেশন গুলো দেখাই, তাহলে তোমরা জানো যে যখন নাকি আমাদের এই শুধুমাত্র প্রথম শেলে ইলেকট্রন থাকে, তখন তো এখানে আমাদের স্প্লিট হচ্ছে না, এই সাব শেলে একটা ইলেকট্রন থাকছে, মানে শুধুমাত্র এস সাব শেলে ইলেকট্রন থাকছে। এন্ড দেন আমাদের এই শেল নাম্বার 2 তে যদি যায়, তাহলে সেখানে আমাদের দুটো সাব শেল থাকে, একটা হলো 2s and 2p and তারপরে হলো 3s 3p 3d। তো এইখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে যদিও আমাদের এই সেপারেশন গুলো খুব অ্যাপ্রোপ্রিয়েটলি মার্ক করা নাই, তবুও খানিকটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেটা হলো যে দেখো এই এস থেকে পি এর দূরত্ব খানিকটা বেশি, এবং পি থেকে ডি এর দূরত্ব আরো খানিকটা বেশি, এবং ইনফ্যাক্ট এই ডি এর অবস্থানটা এই যে পরবর্তী শেল, এই 3 নম্বর মানে পরবর্তী শেল কি আমাদের 4th শেল, তাই না? তো দেখো যে এইটা শুধু এই এস আর পি থেকে দূরেই নয়, ইভেন সেটা এই যে 4s শেল থেকেও 4s মানে আমাদের কত এই যে সেকেন্ড শেলের যে ডি, এই সেকেন্ড আই এম সরি, মানে এই যে স্যার থার্ড শেলের যে ডি, স্যার হ্যাঁ বলো। স্যার এই আজকে রেকর্ডিংটা একটু দিয়ে দিলে স্যার ভালো হয় স্যার, কাইন্ডলি। আচ্ছা, আই উইল চেক। জি স্যার, মানে অনেক ডিস্টার্ব করতেছে স্যার নেটে, গতদিন বৃষ্টি হইলো তো স্যার, মানে হচ্ছে অনেক ঝামেলা করতেছে, বারবার আচ্ছা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ই করতেছে। আচ্ছা, আই উইল কনসিডার দিস। আচ্ছা, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ স্যার। এখানে দেখো যে আমাদের এই যে থার্ড যে শেলটা, এই থার্ড শেলে তাহলে 3s 3p3। তো এই যে যেমনটা বলছিলাম যে এস থেকে পি এর যে দূরত্ব, এই পি থেকে ডি শেলের দূরত্ব শুধু বেশি নয়, তার মানে হায়ার এনার্জি এটা ইভেন এই যে 4s এর উপরে, সেই জিনিসটাই তোমাদেরকে একটু বলার চেষ্টা করছিলাম। তাহলে সোফার আমরা যে ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম, সেখান থেকে দেখলাম যে আমরা দুটো কোয়ান্টাম নাম্বারের কনসেপ্ট আমরা নিয়েছি। প্রথমে ছিল আমাদের বোরের ক্ষেত্রে একটা মাত্র কোয়ান্টাম নাম্বার, আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এন্ড দেন আমরা নতুন একটা কোয়ান্টাম নাম্বার এল নিয়ে এসেছি। তো এন সম্পর্কে তো তোমরা অলরেডি জানো, সেটাকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলেছি এখানে। আর এল এর ভ্যালু হলো 0 1 2 3 ইত্যাদি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি আপ টু n-1। এবং তোমরা যদি দেখো যে এই ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন একটা সাবশেলে যা থাকতে পারে, সেটা হলো 2 × 2s প্লাস 1 সংখ্যক ইলেকট্রন একটা সাবশেলে থাকতে পারে, এবং এই শেলের মধ্যে টোটাল যে ইলেকট্রন থাকতে পারে সেটা হলো 2n²। তো আমরা যদি এই যে কয়েকটা অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে দেখবো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা 1s1 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, বিকজ সেখানে একটা মাত্র ইলেকট্রন আছে। এন্ড দেন আমরা যদি এই হিলিয়াম কনসিডার করি, তাহলে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, মানে তার দুটোই ইলেকট্রন আছে, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 1s2।
লাইকওয়াইজ লিথিয়াম হলো 1s2 2s1। সো আমরা এখানে যদি এই নিয়ন দেখি তাহলে নিয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 1s2 2s2 2p6, বাকিগুলো এখানে লেখা আছে, তোমরা দেখে নিও বা আরো ইলাবোরেশন তোমরা বইয়ের মধ্যে খুঁজে পাবা। তো এখন যদি আমরা দেখি, একটু আগে যেমনটা বললাম যে আমাদের এই যে শেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 2n² হবে, এটাই আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি যে সত্যি এটা হয় কিনা। তো তোমরা অলরেডি দেখেছো 2 × 2l + 1। আমি পরে এটা নিয়ে আরেকটু আলোচনা করব। তো আপাতত এটা আমরা কনসিডার করি যে আমাদের এই প্রত্যেকটা সাব শেলে নাম্বার অফ ইলেকট্রন যা থাকতে পারে সেটা হলো 2 × 2l + 1 সংখ্যক। তো স্যার তুমি এটা কি জানো স্যার যে, বলো। স্যার এটা কি স্যার পার্সপেক্টিভ অফ মডার্ন ফিজিক্স থেকে পড়াচ্ছেন? পার্সপেক্টিভ অফ মডার্ন ফিজিক্স এটা তো তোমাদের একটা রেফারেন্স বই। ইন অ্যাডিশন হলো যে তোমাদের আরো এক একটা মডার্ন ফিজিক্সের আমি ওইখানে রেফারেন্স দিয়েছিলাম, তোমরা দেখো। যদি কিছু অংশ তো পাবাই, অবশ্যই পার্সপেক্টিভ অফ মডার্ন ফিজিক্সে পাবা। আর যদি না পাও, বাকিগুলো অন্য যেটা আছে তার মধ্যে তোমরা একটু দেখো। আমি এই সবগুলো এখানে যেহেতু রেফারেন্স গুলো লিখে রাখিনি, তোমরা একটু প্লিজ চেক ইট আউট যে কোনটার মধ্যে আছে। তারপরে ইফ ইউ ডু নট ফাইন্ড ইট, লেট মি নো, আমি তোমাদেরকে বলে দিব। তো যে কথা আমরা বলছিলাম যে এইখানে তাহলে এই 2 × 2l + 1, এইটা যদি আমাদের প্রত্যেকটা সাবশেলে নাম্বার অফ ইলেকট্রন হয়, তাহলে সাবশেলের সংখ্যা কত? আমাদের 0 থেকে n-1। তাহলে আমাদের কি করতে হবে? টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেতে হলে উই নিড টু সাম দেম অল আপ। তাহলে আমরা যদি এই সবগুলোকে সাম আপ করি, তাহলে l = যখন 0 হয় তখন কি হয়? 2 × 1। যখন নাকি l = 1 হয় তখন কত হয়? 2 × 3। দেন l = 2 হলে কত হয়? 2 × 5 and up to 2 × 2 multiplied by n-1 + 1। তো এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা টার্মের সাথে আমাদের কি 2 কমন আছে। প্রত্যেকটা টার্মের সাথে আমাদের 2 কমন আছে। কাজে 2 কে যদি আমরা কমন নিই, তাহলে 1 + 3 + 5 and so on। তো তোমরা এটা দেখতে পাচ্ছ যে এটা কি? এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো তোমরা ভালোভাবে জানো যে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনকে কি করে সাম করতে হয়, তাই না? কি করে যোগ করতে হয় তোমরা জানো। আই ডোন্ট নো হাউ টু অ্যাড ইট আপ। কার মনে আছে বলো তো কি করে যোগ করতে হয়? এখানে তো স্যার সকল বিজোড় সংখ্যার যোগফল আছে স্যার, এটা তো স্যার সরাসরি ফর্মুলাও ছিল। হ্যাঁ, সেটাই বলো। কি করে ফর্মুলাটা কোথায় পেলাম? আচ্ছা, এই আমি যখন তোমাদের হ্যাঁ। ক্লাসে না, আরো অনেক নিচের ক্লাসে পড়তাম, তখন তোমরা এগুলো স্যার, শিখেছিলাম। এখানে স্যার সবার লাস্টের লাইনের আগের লাইনে স্যার যে দুইটা 2 আছে, ওখান থেকে স্যার মাঝখানে একটা 2 তো বেরি হয়ে আসছে, তাহলে স্যার এখানে দুইটা 2 মানে কোত্থেকে আসলো? একটা 2 × 2 × আই এম সরি, একটা অতিরিক্ত হয়ে গেছে। এটাকে আসলে আই এম সরি, ওয়েট এ মিনিট। আসলে এইখানে এইটা আপাতত ছবি হয়ে গেছে, তো আমি এটাকে ইরেজ করতে পারছি না। এটা আবার ওই নতুন করে লিখতে হবে। তোমরা এখান থেকে মুছে নিও এটা। মানে এখানে আমি দিলে এটা আসছে না এই মুহূর্তে। তোমরা পরবর্তীতে এটা ইউ বেটার থিংক ইট যে 2 ইজ অ্যাবসেন্ট হিয়ার। আমি পরবর্তীতে চেষ্টা করব এটাকে আবার নতুন করে রিরাইট করার জন্য, কারণ এখান থেকে 2 আমি মুছতে পারছি না, সেই জন্য 2টা রয়ে গেছে। ইউ গট ইট রাইট? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। মানে এইখান থেকে 2 একটা বাদ যাবে, কিন্তু আমি এই বাদটা করতে পারছি না। সো আমরা জানি যে এই যখন নাকি একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন থাকে, তখন কি n/2 নাম্বার অফ টার্মস, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, এন্ড দেন 2 × 1, রাইট? সরি, 2 × a মানে ফার্স্ট টার্ম, এর সাথে 2 মাল্টিপ্লাই করতে হয়, প্লাস n-1 × d, রাইট? স্যার n/2 × প্রথম পদ প্লাস n-1/d, এটা ছিল সূত্র। না রে বাবা, ওটা হলো লাস্ট টার্মের সূত্র। সামের সূত্র হলো n/2 × twice a, 2 × ফার্স্ট টার্ম প্লাস n-1 × d, মানে ডিফারেন্স ইনটু নাম্বার অফ টার্মস -1। জি স্যার, স্যার ঠিক ওইটাই আছে। স্যার, মাঝখানে 2 দিয়ে গুণ করে দিলে এটাই আসবে স্যার। প্রথম পদের সাথে 2 গুণ করলাম 2a, আর n-1/d মানে d বাবারে, এখানে তো 2 যেহেতু ডিফারেন্স, এই জন্য তোমার এটা 2 হচ্ছে। যদি ডিফারেন্সে 2 না হয় 5 হতো, তাহলে তো আর সেটা 2 দিলে হতো না, তাই না? বুঝতে পেরেছো?
এখানে যেহেতু ডিফারেন্সটা কত, ডিফারেন্স হলো 2, যদি তোমার ডিফারেন্সটা 2 না হয়ে 3 4 5 6 7 8 9 হতো, তখন কি এখানে 2 দিলে হতো? হতো না। সো তার মানে কি আমাদের নাম্বার অফ টার্মস কত? নাম্বার অফ টার্মস এখানে নাম্বার অফ টার্মস হলো n, বিকজ 0 থেকে n-1, তার মানে n সংখ্যক টার্ম আছে, সো n/2, নাথিং রং উইথ দ্যাট, যেটা ছিল সেটাই আছে। দেন 2 মাল্টিপ্লাইড বাই ফার্স্ট টার্ম 1, কাজে 2 এক্সিস্ট করছে। দেন ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 2 এক্সিস্ট করছে। দেন হলো আমাদের নাম্বার অফ টার্মস -1, তো নাম্বার অফ টার্মস তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে n সংখ্যক টার্ম আছে, যদিও এইখানে একটু কমপ্লিকেটেড নাম্বার হয়ে গেছে, এখানে একটা 2 নাই। সো n-1, এখন এইটাকে তো আর সিম্পলিফাই করতে তোমাদের অসুবিধা নেই, কাজে দিস ইজ 2n স্কয়ার। তো আই গেস ইউ গট ইট রাইট, যে আমাদের এই শেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন যেটা থাকবে সে হলো 2n স্কয়ার। কি ঠিক আছে এখন? Yes, sir. জি স্যার, ঠিক আছে স্যার। Yes, sir. এইবার আমরা আসি সো ফার আমাদের যে প্রবলেম গুলো ছিল, যেমন ধরো হাইড্রোজেনের H আলফা লাইন, তাই না? সেই লাইনের তো সলিউশন আমরা করলাম এল কে ইন্ট্রোডিউস করে, তাই না? অরবিটাল কোয়ান্টাম নাম্বার আমরা ইন্ট্রোডিউস করে, ইন আদার ওয়ার্ডস আমরা এই সমারফেল্ড রিলেটিভিস্টিক মডেল থেকে আমরা সেই প্রবলেম সলভ করেছি। হাউভার পরবর্তীতে গাউডি স্মিথ দেখেন যে এই অ্যালকালি মেটাল, তোমরা যেটা সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি, তাই না? বিশেষত তোমরা যারা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করেছো বা যদি না করার সুযোগ পেয়ে থাকো তাহলে ভবিষ্যতে করবা, তাহলে দেখবা যে ওইখানে সোডিয়ামের লাইন দুটো ডাবলেট, বা তোমরা জানো যে সোডিয়ামের ডাবলেট কত বলি আমরা, 5890 অ্যাঙ্গস্ট্রম একটা, আর একটা হলো 5896 অ্যাঙ্গস্ট্রম। তার মানে দুটো যে এই লাইন যদিও খুব কাছাকাছি, কত 6 অ্যাঙ্গস্ট্রমের পার্থক্য। তো আমরা খালি চোখে তো আর বোঝার কোনো সুযোগ নাই, কারণ হলো মাত্র 6 অ্যাঙ্গস্ট্রম, যেখানে আমাদের ভিজিবল রেঞ্জ হলো যদি আমরা 4000 থেকে 7000 অ্যাঙ্গস্ট্রম কনসিডার করি, তো স্টিল সেখানে 6 অ্যাঙ্গস্ট্রম উই ক্যান নট আইডেন্টিফাই এনিওয়ে, কিন্তু সেটা পার্থক্য তো 6 অ্যাংস্ট্রম পার্থক্য। তো এই পার্থক্যটা কিন্তু এই যে পার্থক্যটা, এইটা কিন্তু আমরা এই যে L ইকুয়াল টু যে 0 1 2 3 আপ টু n-1 যে আমরা কনসিডার করলাম, এটা দিয়ে কিন্তু আসলে আর সলিউশন হয় না। তো পরবর্তীতে গাউডি স্মিথ এটা বলেন যে এটা ইট মে বি ডিউ টু ইলেকট্রন স্পিন। যেমন নাকি আমরা কনসিডার করেছি যে ইলেকট্রন গুলো কি মশানে আছে, তাই না? ইলেকট্রন গুলা আমরা প্রথমে কনসিডার করেছিলাম যে সার্কুলার অরবিটে মশানে আছে, দেন আমরা কনসিডার করছি যে ইলিপ্টিক্যাল অরবিটে মশানে আছে, নাও আমরা কনসিডার করছি যদি ইভেন ইফ ইট হ্যাজ স্পিন, তাহলে কি হয়? যদি আমরা স্পিন কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করা যায়। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? তো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে PS ইকুয়াল টু SA স্কাট। তবে এখানেও বলে রাখা ভালো, দিস ইজ নট SA স্কাট, অবশ্যই S ইকুয়াল টু এখানে অনলি হাফ। তো তার মানে তাহলে সঠিক এক্সপ্রেশনটা কি হবে? সঠিক এক্সপ্রেশন হবে PS ইকুয়াল টু AC স্টার A স্কাট, মানে এই AC স্টার তাহলে কত হবে? AC স্টার হবে S ইনটু S প্লাস 1 টু দি পাওয়ার হাফ। তো তাহলে তোমরা এইখান থেকে এই ক্যালকুলেট করে দেখতে পারো যে তোমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়। এখন যদি আমরা আসি, যেহেতু আমরা দুটো অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখলাম, তাই না? একটা হলো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর একটা আমরা দেখলাম যে ইলেকট্রনের যদি ইভেন স্পিন থাকে, ইভেন যদি ইলেকট্রনের স্পিন থাকে তাহলে সেটাও একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে যেহেতু দুই ধরনের অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তাহলে তাদের মধ্যে কাপলিং হওয়া সম্ভব। আর তাই যদি হয় তাহলে কি হবে? টোটালটা কত হবে? তাহলে টোটালটা এখানেও আমাদের এই যে ডিসক্রিটিয়ে ওয়ার্ক করবে, সেটা হলো J ইকুয়াল টু L প্লাস S আর J ইকুয়াল টু L মাইনাস S, যেখানে এই Lটা হলো আমার অরবিটাল কোয়ান্টাম নাম্বার আর S হলো আমার কি স্পিন কোয়ান্টাম নাম্বার। এখানে একটা রেস্ট্রিকশন আছে, সেটা হলো যে অবশ্যই পজিটিভ হতে হবে, এটা ইট ক্যান নট বি নেগেটিভ। তাহলে আমাদের এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? সেটা হবে PJ ইকুয়াল টু, আমরা আর নতুন করে বললাম না, যেহেতু অলরেডি আমরা কয়েকবার দেখেছি যে সে আমাদের অ্যাকচুয়াল এক্সপ্রেশন হবে PJ ইকুয়াল টু J স্টার A স্কার। তো আমরা সেটা লিখেছি, তাহলে এখানে J স্টার A স্কার হবে, যেখানে নাকি J স্টার হলো J ইনটু J প্লাস 1 টু দি পাওয়ার হাফ।
তো তোমরা অলরেডি দেখলা যে যেহেতু আমাদের এই যে অরবিটাল মশান আমরা কনসিডার করছি, স্পিন মশান আমরা কনসিডার করছি, তাহলে যদি নাকি আমাদের এই অরবিটাল মশান থাকে, স্পিন মশান থাকে, তো এটা কিসের? এই সবগুলো হলো ইলেকট্রনের। তো তোমরা জানো যে ইলেকট্রন কি চার্জ পার্টিকেল, তাই না? তো চার্জ পার্টিকেল যদি মশানে থাকে, তো তোমরা জানো যে যখন নাকি চার্জ পার্টিকেল মশানে থাকে তখন কি হয়? তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, তার আশেপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হ্যাঁ, হয়। তার মানে হলো যে যখন চার্জ মশানে থাকে তখন ইট লুকস লাইক যে একটা কারেন্ট ফ্লো করছে, তাই না? তো তোমরা জানি ফ্লোয়িং কারেন্টে কি হয়? ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়। তো তাই যদি হয়, ম্যাগনেটিক ফিল্ড যদি তৈরি হয়, তার মানে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে আরেকটা কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করা দরকার, এবং সেজন্য আমরা সেই কোয়ান্টাম নাম্বারটাকে আমরা mj বলবো, যেখানে এই mj এর ভ্যালু হতে পারে সর্বোচ্চ কত? 2j + 1 সংখ্যক, রেঞ্জিং ফ্রম -j টু +j। এখানে হলো 0 এক্সক্লুডেড, তার মানে হলো যে শূন্য হতে পারবে না, শূন্য হতে পারবে না। ভ্যালু কত হবে? -j থেকে +j পর্যন্ত। তাহলে সোফার আমরা কয়টা কোয়ান্টাম নাম্বার দেখলাম? আমরা 4টা কোয়ান্টাম নাম্বার দেখলাম, তাই না? 4টা কোয়ান্টাম নাম্বার দেখলাম। একটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা আমাদের এই যে এনার্জি লেভেল গুলো ডিজাইন করে, যেটাকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করেছি, n = 1 2 3 ইত্যাদি। দেন হলো আমরা অরবিটাল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার L কনসিডার করেছি, যেখানে L এর ভ্যালু হলো 1 2 3 আপ টু n-1 পর্যন্ত। দেন হলো আমরা কি বলেছি? টোটাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার, সেটাকে আমরা j দিয়ে রিপ্রেজেন্ট করেছি, এবং j এর ভ্যালু আমরা বলেছি যে L ± s হতে পারে। রেস্ট্রিকশন একটা আছে, সেটা হলো j কে পজিটিভ হতে হবে, এটা নেগেটিভ হতে পারবে না। আরেকটা আমরা কনসিডার করেছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যে আর সর্বোচ্চ ভ্যালু হতে পারে, মানে সংখ্যা হতে পারে 2j + 1, এবং সেটার ভ্যারিয়েশন কতদূর পর্যন্ত হবে? +j থেকে -j পর্যন্ত, ইন আদার ওয়ার্ডস -j থেকে +j পর্যন্ত। শুধুমাত্র জিরোটাকে তুমি নিতে পারবে না, এবং ইন স্টেপ অফ এই যে পার্থক্যটা যেটা হবে সেটা ইন স্টেপ অফ 1। ইন আদার ওয়ার্ডস আমরা যদি এইভাবে বলি mj = +−1/2 +−3/2, এখানে একটা প্লাস মাইনাস দেওয়া হয়নি, তোমরা একটু দিয়ে নিও, +−5/2 and so +−j পর্যন্ত। এখন আমরা আসি, তাহলে এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেহেতু আমরা কনসিডার করেছি ইলেকট্রনের জন্য, তো তার করেসপন্ডিং আমাদের কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও থাকবে। তো সেটাকে যদি আমরা মিউএল দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটাকে আমরা লিখতে পারি μL/PL = E/2m, যেখানে μL হলো আমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আর PL হলো আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো তাহলে আমরা এইখান থেকে যেটা দেখছি, এই যে μL/PL এই লেফট হ্যান্ড সাইডে, এইটাকে আসলে বলা হয় জিরো ম্যাগনেটিক রেশিও। এটাকে বলা হয় জিরো ম্যাগনেটিক রেশিও, অনেক সময় ক্যাপিটাল জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো তাহলে এইখান থেকে আমরা এই ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মিউএল যদি আমরা বলি, সেটা ইকুয়াল টু আমরা পাচ্ছি PL E/2m, যেখানে E হলো ইলেকট্রনিক মাস আর m হলো ইলেকট্রনিক চার্জ, and m হলো ইলেকট্রনিক মাস। তাহলে এইখান থেকে দেখো PL তো আমরা অলরেডি জানি L স্টার H স্কয়ার বাই L স্টার H/2s পাই, and then E/2m। তো এখান থেকে আমরা যদি এইভাবে লিখি μL = L স্টার μB, যেখানে μB হলো আমাদের H/2s ইনটু E/2m। তো এইটাকে আমরা বলি বোর ম্যাগনেটন, এটাকে বলি আমরা বোর ম্যাগনেটন, যেখানে বোর ম্যাগনেটন μB = কি H² ইনটু H/2m বা H/2s ইনটু E/2m, যার ভ্যালু হবে 9.27 ইনটু 10⁻⁻24 অ্যাম্পিয়ার স্কয়ার মিটার। তো আমি এখানে তোমাদের একটা স্কেচিং দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এই ম্যাগনেটিক মোমেন্ট মিউকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। তো সে ধরো আমাদের যদি এরকম একটা ওয়্যার লুপ থাকে, এবং তার মধ্যে দিয়ে যদি এটার মধ্যে দিয়ে যদি আমাদের কারেন্ট ফ্লো করে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই রাইট হ্যান্ড রুল অনুযায়ী এইটা হলো আমাদের কারেন্ট, মানে কারেন্ট এই ডিরেকশনে যদি ফ্লো করে, তাহলে এটা হলো আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট হয় কি IA, যেখানে I হলো আমাদের এই কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস ওয়্যার, এবং A হলো আমার এইটা এই এরিয়া অফ দিস শেডেড রিজিয়ন, যেটা নাকি এনক্লোজড বাই দি ওয়্যার লুপ। তো লাইকওয়াইজ আমরা যদি এই
ম্যাগনেটিক মোমেন্ট কনসিডার করি এই অরবিটের জন্য যেই শেলগুলো আমরা কনসিডার করছি, তাহলে সেখানে মিউএল ইকুয়াল টু কি হবে মাইনাস E/2m, যেই ইলেকট্রনিক চার্জ হলো নেগেটিভ সেজন্য, অ্যান্ড পিএল। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের এই মিউ এর ডিরেকশন কোন দিকে হবে এবং আমাদের এই অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন কোন দিকে হবে। তো যেহেতু এই ইলেকট্রনটা এনসার্কেল করছে, কাজেই ইট লুকস লাইক যে এখানে আমাদের একটা কারেন্ট ফ্লো করছে। তো একইভাবে যদি আমরা স্পিন ম্যাগনেটিক মোমেন্ট কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের এই ম্যাগনেটিক মোমেন্ট স্পিনের জন্য যদি আমরা রিপ্রেজেন্ট করি মিউ এস দিয়ে, তাহলে সেটাকে আমরা লিখতে পারি এভাবে, মিউ এস ওভার পিএস ইকুয়াল টু 2 ইন্টু ই ওভার টুয়াইস এম। তো এইটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে আমরা পাবো মিউ এস ইকুয়াল টু পিএস ইন্টু 2 ইন্টু ই ওভার টুয়াইস এম। তো তোমরা জানো যে এই পিএস কত, পিএস ইকুয়াল টু কত, আমরা এখানে এস স্টার কনসিডার করিনি সুবিধার জন্য আমরা এস স্টার না কনসিডার করে এস কনসিডার করেছি, এবং সেক্ষেত্রে তোমরা জানো এস হলো হাফ, তাহলে হাফ এই স্কার ইন্টু 2 ইন্টু ই ওভার টুয়াইস এম। তো এখান থেকে আমরা যদি হাফ ক্যান্সেল আউট করি, তাহলে বাকিটুকু কি থাকে, এইচ বাই টুয়াইস পাই ইন্টু ই বাই টুয়াইস এম। তাহলে এই এইচ বাই টুয়াইস পাই ইন্টু ই ওভার টুয়াইস এম কে কি বলি আমরা, এটাকে আমরা বোর ম্যাগনেটন বলি, তাই না, বোর ম্যাগনেটন বলি। তাহলে আমরা দেখলাম যে এই যদি আমরা স্পিন কনসিডার করি এবং এই স্পিনের জন্য যে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট, সেটা আমরা দেখছি বোর ম্যাগনেটনের সমান। তাহলে সোফার আমরা কতগুলো কোয়ান্টাম নাম্বার দেখলাম। যদি আমরা এখন ওই যে স্পিন অরবিট ইন্টারঅ্যাকশনকে নেগলেক্ট করি, ফরগেট অ্যাবাউট দিস থিংস, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের কোয়ান্টাম নাম্বার গুলো কি হবে, একটা হলো আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, অরবিটাল কোয়ান্টাম নাম্বার l, এবং আমরা যদি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার গুলো এখানে এনক্লোজ করি, আমরা এই স্পিন অরবিট কাপলিংটা আপাতত কনসিডার করছি না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অরবিটাল কোয়ান্টাম নাম্বার কি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মানে ম্যাগনেটিক মোমেন্টের জন্য করেসপন্ডিং কোয়ান্টাম নাম্বার হলো ml, আর স্পিনের জন্য যদি আমরা কনসিডার করি, সেই তার করেসপন্ডিং কোয়ান্টাম নাম্বার কি হবে, ms। কেউ কিছু বলতে চাচ্ছিলে? ওমর ফারুক? না স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা আসি এই পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপলে। তো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপলটা হলো এইটা যে এই কোন স্টেটে একটা অ্যাটমের জন্য এই যে চারটা আমরা সেট অফ কোয়ান্টাম নাম্বার আমরা বললাম, এইটা এক হতে পারবে না, তার মানে কোন শেলের জন্য এই যে চারটা কোয়ান্টাম নাম্বার, এটা এক হতে পারবে না। এইটা হলো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল। তো পাউলি বলছে যে এইটা হতে পারবে না। তো তোমাদের জন্য আমি বরং একটা হোমওয়ার্ক দিই, সেটা হলো যে তোমরা এটা একটু চেক করবা, যে কোনো একটা পার্টিকুলার শেল নিবা এবং দেন তোমরা এইটা কনসিডার করবা যে এই একই হতে পারবে না। তা যদি না হয়, তাহলে তোমরা তখন দেখবা এই যে আমরা বলছিলাম যে সাবশেল গুলো, আমরা একটা একটা করে আসি, যে সাবশেল গুলোতে আমাদের কি কয়টা ইলেকট্রন থাকতে পারে বলেছিলাম আমরা, 10টা এরকম 2 into 12 plus 1. এই যে এইটা আমরা বলেছিলাম 2 into 2l plus 1 সংখ্যক, তাই না? তো তোমরা যদি এই যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপল কনসিডার করো এবং দেন যদি তুমি ইলেকট্রন কনফিগার করো, তাহলে আমরা এটা কিন্তু ফ্রম নো হয় তোমাদেরকে বলেছি, তাই না, আমরা বলেছি যে এইটা হয়, তখন তোমরা দেখবা যে গুণে গুণে দেখবা যে 2 into 2l plus 1 সংখ্যক ইলেকট্রনই ওখানে অ্যাকোমোডেট করা যায়। এবং তার বাকিগুলো তো তোমরা ইউ ক্যান রিডিলি ক্যালকুলেট যে কোনটা হলে কত হবে, এবং তোমরা এইখান থেকে দেখো যে এই একটার উপরে আর একটা ডিপেন্ড। যেমন ধরো যে আমরা যদি এখান থেকে আসতে থাকি, এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে যদি আমরা আসতে থাকি, তাহলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কিসের উপর নির্ভর করছে, জের উপরে নির্ভর করে, তাই না? এই যে mj
এমজে আমরা বলেছি, কিন্তু এই এমজেটা কিসের উপর নির্ভর করে? জের উপরে নির্ভর করে। যেটা কি? যেটা হলো আমাদের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, তাই না? এখন দেখো এই যেটা আবার কিসের উপর নির্ভর করে? যেটা ইন আদার ওয়ার্ডস যে হলো আমার এল এবং এস এর উপর নির্ভর করে, তাই না? যেটা নির্ভর করে এল এবং এস এর উপরে নির্ভর করে। অ্যান্ড দেন এই এলটা আবার কিসের উপর নির্ভর করে? এলটা নির্ভর করে এল এর উপরে। তার মানে হলো যে এই সবগুলোই হলো ইন্টিগ্রেটলি রিলেটেড। তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের আলোচনা। কারোর কোনো কোশ্চেন আছে? স্যার বলো। অরবিটালের আকার সম্পর্কে স্যার একটু ক্লিয়ার না, কারণ ওইখানে স্যার লাস্ট আজকে যে টিচার দেখালেন এর আগে তো আমরা জানতাম হচ্ছে এস অরবিটাল বা পি অরবিটালের একটা নির্দিষ্ট শেপ আছে, সার্কুলার তারপর ডাম্বল। এখানে স্যার হচ্ছে এই যে ওই একটা সমীকরণ থেকেই আমরা এর আকারটা দেখছি, তো এটা একটু বুঝি নাই। আচ্ছা আচ্ছা, এখানে আসি। আসলে এই ড্রয়িং গুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। একটু বেটার ড্রয়িং করতে পারলে ভালো হতো। আই এম নট গুড এট ড্রয়িং। হ্যাঁ, তো সেটা হলো প্রথম কথা হলো যে প্লিজ কিপ ইট ইন মাইন্ড, এই সবগুলো কিন্তু মডেল। এই সবগুলো হলো মডেল। এই মডেলগুলো কেন বলা হয়েছে? এই মডেলগুলো হলো যে ইন আদার ওয়ার্ডস কনসেপচুয়াল মডেল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে কেমন হতে পারে। এবং ইন দি পার্সপেক্টিভ এইটা হলো যে আমরা যেই প্রবলেমগুলো ফেস করেছি, যেমন ধরো তুমি যদি অ্যাটম মডেল বলো, একদম শুরুতে কি অ্যারিস্টটল কোনো একটা মডেল দিয়েছিলেন, তাই না? যে আমাদের ইনডিভিজিবল পার্টিকেল, সেটাই হলো আমাদের অ্যাটম বা মলিকুল, তাই না? এরকম কনসেপ্ট ছিল। অ্যান্ড দেন তারপরে লোকজন ধীরে ধীরে সেটা থেকে ডেভেলপ করতে করতে একটা সময় এসে দেখা গেল যে অ্যাটমে ইলেকট্রন আছে। তো ইলেকট্রন যদি থাকতে হয় তাহলে সেই ইলেকট্রনটাকে তো কোথাও রাখতে হবে। তো তোমরা জানো যে এই যে থমসন প্লাম পুডিং মডেল, সেখানে বলছে যে এই যে এরকম আটার দলা যদি থাকে সেখানে পজিটিভলি চার্জ গুলো আছে এবং ইলেকট্রন গুলো তার মধ্যে এমবেডেড আছে। তারপরে তোমরা জানো যে এরপরে ডেভেলপমেন্ট রাদারফোর্ড যখন নাকি তার গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করলেন, তখন দেখলেন কি যে এইটা নিউক্লিয়াস একটা অ্যাবস্ট্রাক্ট থিং, এবং সেইটা রাদার হার্ড, বিকজ আমাদের এই গোল্ড ফয়েল থেকে যেই তোমার ইলেকট্রনের যেই স্ক্যাটারিং, ইভেন এটা 180 ডিগ্রি পর্যন্ত স্ক্যাটার করছে। তার মানে কি এটা শুধু পজিটিভলি চার্জ না, এটা খুব কম্প্যাক্ট। তো তার মানে হলো যে সেখান থেকে দেখা গেল যে তাহলে এই থমসন প্লাম পুডিং মডেল এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এখন যখন নাকি তুমি রাদারফোর্ডের কনসেপ্ট যে তাহলে এই ইলেকট্রনকে দূর দিয়ে ঘুরতে হবে, তখন তো তোমার ক্লাসিক্যাল ফিজিক্স থেকে তোমরা জানো যে যেহেতু চার্জ পার্টিকেল রেডিয়েট করে, তাহলে এইটা কি করতো, যদি আমার এই দূর দিয়ে ইলেকট্রনটা রিভলভ করে তাহলে এইটা তো কোলাপস করার কথা। তো এরপরে তোমরা জানো যে বোর এর চেষ্টা করেছে যে কোয়ান্টাম কনসেপ্ট নিয়ে এসে সেইটাকে ডেভেলপ করা, যাতে নাকি এই যেই আমরা স্পেকট্রাল লাইনগুলো দেখি সেগুলোকে অ্যাড্রেস করা যাতে যায়। তো সেটাতে উনি সফল হয়েছেন। এবং তারপরে তোমরা দেখলা যে এই বোরের অ্যাটম মডেলের প্রবলেম গুলো তোমরা দেখলা। অ্যান্ড দেয়ার আফটার তোমরা জানো যে সমারফেল্ড সেটাকেও চেষ্টা করলেন যে এই ইলিপ্টিক্যাল কনসেপ্ট দিয়ে, অরবিটের ইলিপ্টিক্যাল কনসেপ্ট দিয়ে এইগুলোর সমাধান করার। এবং পরবর্তীতে আমরা কনসিডার করি যে কোয়ান্টাম মেকানিক্যাল যে ডেভেলপমেন্ট, এবং সেখানে যে এই কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে আমরা যে আউটপুট গুলো পাচ্ছি, সেটা হলো এইটা হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা এই যে কনসেপ্ট গুলো যেটা ডেভেলপ করেছে, সেখানে হলো যে ইলিপ্টিক্যাল অরবিট যখন আমরা বলছি, তখন সেই ইলিপসের ধারণা আমরা এইখান থেকে ডেভেলপ করা হয়েছে যে সেই ইলিপসটা কেমন হবে। তো তোমরা জানো যে ইলিপস হলো আমাদের সেমি মেজর এবং সেমি মাইনর এক্সিস থাকে, তাই না? তো আমরা যদি সেটা রেশিও বি বাই এ বলি, এবং এই বোরিস্টনার স্কিম বলে অনেক সময় এটাকে, সেটা হলো যে এল প্লাস 1/n যদি আমরা এইটা কনসিডার করি, তাহলে আমরা এই অরবিটাল কনফিগারেশনটা পেতে পারি। বুঝতে পেরেছো? যে যদি আমরা এই যে এইটা ব্যবহার করি যে বি বাই এ ইকুয়াল টু এল প্লাস 1/n, তাহলে আমরা এই অরবিটাল কনফিগারেশনটা পেতে পারি। তো তুমি এখন এই যে এল এর ডিফারেন্ট ভ্যালু রিগার্ডিং এন যদি তুমি এখানে বসাও, তাহলে ইউ ক্যান হ্যাভ অ্যান আইডিয়া
যে আমার এই অরবিটটা কেমন হতে পারে। বুঝাতে পারলাম? জি স্যার। এর মানে এইটা নয় যে এটাই হলো তোমার অরবিট, বা এর মানে এটাও নয় যে ইউ আর গোয়িং টু ওয়াচ ইট, যে কেমন এই অরবিটটা তুমি দেখছো যে ইলেকট্রন ঘুরছে, বিকজ আমরা তো ওই পর্যায়ে যেতেই পারি না, আমরা ওখানে যেতে পারি না। তার মানে যা কিছু ডিডাকশন এইটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ম্যাথমেটিক্যাল ডিডাকশন, এবং এটা হলো আমাদের লজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, যে আমরা এই লজিক্যালি এইটা পাচ্ছি। মজার ব্যাপার কি জানো, যে ধরো কেউ মনে করে যে ও আই আন্ডারস্ট্যান্ড, আর আমাদের মধ্যে অনেকেই মনে করে কি উনি ছাড়া আর পৃথিবীতে কেউ বুঝে না, এরকম অনেক মানুষই আছে। তো সায়েন্স তো আসলে এইরকম না যে আচ্ছা আপনি বুঝেন, দ্যাটস গ্রেট, তো তাহলে আপনি আমাদেরকে বুঝান, বলে ইটস নট আওয়ার বিজনেস টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। তো এটাও যেমন একটা কথা, আবার অন্যভাবে বলতে গেলে এর মানে হলে ইউ ডু নট হ্যাভ দি অ্যাবিলিটি টু মেক আদার পিপল আন্ডারস্ট্যান্ড। আমি আসলে সেই জন্য বলিনি, আমি এই জন্য বলেছি যে যেমন ধরো যে 1 নম্বর ঠিক, 2 নম্বর ঠিক, সো 3 নম্বর ঠিক। ডু ইউ বিলিভ দ্যাট? ও স্যার। হ্যাঁ, নো, ঠিক হতে নো, পারে। নাও হতে পারে। মুশকিলের ব্যাপারটা কি জানো, যে এটা আমরা জানি কিন্তু এটা আমরা মানতে চাই না অনেক ক্ষেত্রেই। সে ধরো যে তুমি একটা ম্যাথমেটিক্যালি ডিডাক্ট করলা, আমি একটা সিম্পল কনসেপ্ট থেকে বলছি, ধরো তুমি ম্যাথমেটিক্যালি ডিডাক্ট করলা যে তোমার কাছে একটা 1 কেজি ভর আছে, সেটাকে তুমি কোনো দাঁড়িপাল্লা দিয়ে মাপলে না, তুমি একটা থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট দিয়ে দেখালে যে এইটা 1 কেজি। সে তুমি ওটার প্রিসিশন মনে করো যে বিলিয়ন ফোল্ড প্রিসিশন আছে। মানে কি, যে তুমি যদি এই 1 কেজিকে বলো, তাহলে এই 1 কেজিকে 1 কোটি ভাগ, মানে বিলিয়ন ফোল্ড মানে কত, 100 কোটি, রাইট? তো তুমি যদি 100 কোটি ভাগ করো, তাহলে যতটুকু তফাৎ হয়, তাহলে ওই তোমার প্রিসিশন হলো অত ভালো যে এটার ভ্যারিয়েশন অতটুকু না। তো এই কনসেপ্ট দিয়ে তুমি বলছো যে ও আমি এই 1 কেজিটা এত হাইলি প্রিসিশন দিয়ে ক্যালকুলেট করতে পেরেছি, তাহলে আমি দূরে ওইখানে সে ধরো একটা ডাব দেখা যাচ্ছে, গাছে ডাব ধরে আছে, তাহলে ওই আমি ডাবটারও মেজারমেন্ট আমি তোমাকে দিতে পারবো ইন দি সেম ওয়ে। ধরো ওই ডাবটার মেজারমেন্টও তুমি দিলা, এবং সেটার প্রিসিশনও তোমার বিলিয়ন ফোল্ডে প্রিসিশন তুমি দেখালা। এবার বললা যেহেতু ডাবটা ঠিক আছে, তাহলে আমি তোমাকে এই চাঁদের ওজন বলছি, চাঁদের ওজন কত হবে। তাহলে এখন তুমি যদি বলো যে চাঁদের ওজনটাও আমার ওই বিলিয়ন ফোল্ডে এইটা সঠিক হবে, ইজ দ্যাট রাইট? হতে পারে, হতে পারে, নাও হতে পারে। সে ধরো চাঁদটা রাইট হলো, তারপরে তুমি বলছো এই সূর্যের ক্ষেত্রেও এটা ঠিক, ইজ দ্যাট রাইট? ইট মে বি রাইট, মে নট বি রাইট। মুশকিলটা হলো কি জানো, যে আমরা অনেক সময় এইটা মানতে চায় না, বলে হোয়াই নট, এটা ঠিক ওটা ঠিক, তাহলে ওটাও ঠিক। বাবারে এটা ঠিক, ইটস রাইট, ওটা ঠিক, ওটা ঠিক, এর মানে হলো তৃতীয়টা ঠিক এটা নয়। এটা হতে পারে, ইট মে বি, মে নট বি, ইউ নিড টু ইনভেস্টিগেট ইট, রাইট? আরেকটা জিনিস হলো যে তোমার এই রাইট আর রং, এইটা তো আসলে ডিপেন্ড করে ভেরি মাচ অন দি পার্সপেক্টিভ। কারণ হলো যে তোমরা অনেক থিওরি সোফার আমরা আলোচনা করেছি, যেটা তোমরা একটা সময় দেখেছো এইটা ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট, আবার আরেকটা সময় গিয়ে দেখা গেছে যে না, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট নয়। সো ইট ডিপেন্ডস। তো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অ্যানালিসিস দিয়ে বুঝি, এখন মুশকিলটা হলো যে আমাদের যে ইন্দ্রিয় আছে, সে ধরো আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, নাক দিয়ে গন্ধ নিতে পারি, কান দিয়ে শুনতে পারি। এখন এটা তো আসলে আমাদের প্রত্যেকটা খুব লিমিটেশন আছে, তাই না? কারণ আমাদের দেখার লিমিটেশন অত্যধিক কম, অনলি ভিজিবল রেঞ্জে আমরা দেখতে পাই, তাহলে বিয়ন্ড ভিজিবল রেঞ্জে তো আর আমরা দেখতে পাবো না, তাই না? যদি আমি হাত দিয়ে ওজন করতে চাই, সেটা আমাদের অ্যাবিলিটি অত্যধিক কম। সে ধরো যে আমি হাত দিয়ে লিফট করতে পারি কত, ইন জেনারেল অ্যারাউন্ড 60 কেজি, সুবিধার জন্য বলতে পারি 100 কেজি, মনে করো যারা রেসলার তারা 1000 কেজি, ম্যাক্সিমাইজ আমি করি। অ্যান্ড দেন তো আমি আর উই ক্যান নট উইট উইথ ইউর ফ্রি হ্যান্ড। তো তারপরে আমাদের কি করতে হবে, তারপরে ইউ নিড টু ইউজ ইউর ব্রেন, তাই না? তো
তোমার মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। এখন তোমার মস্তিষ্ককে কাজে লাগাতে হলে সেখানেও তো টুল দরকার। দেন ইউ নিড ম্যাথমেটিক্স। তো এই ম্যাথমেটিক্স এখানেও কিছু সুবিধাও যেমন আছে, কিছু অসুবিধাও আছে, যে সবসময় ম্যাথমেটিক্স তোমাকে হেল্প নাও করতে পারে। যেমন ধরো যে তোমার যদি নাম্বার অফ পপুলেশন টু হাই হয়, তখন ওই ম্যাথমেটিক্স তোমাকে বুঝালেও তোমার এই কনসেপ্টটা তোমার কাছে খুব ক্লিয়ার হবে না। সে ধরো যে আমি যদি বলি যে একটা ইলেকট্রনের যে প্রপার্টি, ফর ইনস্ট্যান্স একটা ইলেকট্রনের যে প্রপার্টি, এই প্রপার্টি গুলো যদি আমি জানি, তাহলে আমি এই অ্যাটমের প্রপার্টি অ্যান্ড দেন অ্যাটমের প্রপার্টি যদি আমি জানি, দেন আমি মলিকুলার প্রপার্টি, দেন মলিকুলার প্রপার্টি যদি আমি জানি, তাহলে আমি মলিকুল দিয়ে যে কনস্ট্রাক্ট হচ্ছে, সে সলিড বলো, লিকুইড বলো বা গ্যাস বলো, তাহলে হোল সিস্টেমের আমি প্রপার্টি বলে দিতে পারবো। Theoretically, this may seem very easy বা attractive, তাই না? তোমাদের কাছে তাই মনে হয় না? আচ্ছা, এবার ধরো তো আমরা যদি ইভেন আমরা ছোট্ট একটা ব্লক কনসিডার করি, ব্লক অফ ম্যাটার, তার মধ্যে কতগুলো তোমার অ্যাটম থাকে, কতগুলো মলিকুল থাকে? অনেক। লার্জ নাম্বার অফ। এবার বলো তো যে ম্যাথমেটিক্স তো তোমাকে বলছে যে এই কত সংখ্যক মলিকুল আছে, এইবার এই প্রত্যেকটা মলিকুলের ইন্ডিভিজুয়াল প্রপার্টি এবং তাদের সাম আপ, ইজ দ্যাট ইজি টু সলভ দি প্রবলেম? না সেই স্যার। ক্ষেত্রে আসলে ইজি নয়। এই জন্য তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে হয়। এবং তোমরা জানো স্ট্যাটিস্টিক্সের যেমন কিছু সুবিধা আছে, তেমনি কিছু অসুবিধাও আছে। যেমন সিম্পলি যদি বলি আমি এভারেজ, তাই না? সে ধরো আমি যদি বলি যে তোমাদের ক্লাসের ছেলে মেয়েদের এভারেজ হাইট কত, তাহলে এভারেজ হাইট কত বলবা? অ্যারাউন্ড 5.5 ফুট, তাই না? সুবিধার জন্য তুমি বলো যে 6 ফুট, মানে 5.5 ফুট, এটা কনভেনিয়েন্ট ইউনিট না, সে ধরো 6 ফুট। আরো যদি আমি বলি যে এইটার থেকে কনভেনিয়েন্ট হলো যে যদি আমি 10 ফুট বলি। এবার দেখো, যদি আমি বলি 10 ফুট, তাহলে তুমি কেউ কি এগ্রি করবা যে কারোর হাইট হলো 10 ফুট? বলে যে স্যার পৃথিবীতে কারোর হাইটই তো 10 ফুট নাই, রাইট? এবং তুমি যদি ইন্ডিভিজুয়াল কনসিডার করো, তাহলে দেখবা যে এই তোমাদের যেই 120 স্টুডেন্ট, সেই 120 স্টুডেন্টস এর মধ্যে প্রচুর ভ্যারিয়েশন আছে, তাই না? নেভারদালেস আমরা যদি এভারেজ বলি, তাহলে একটা এভারেজ আইডিয়া পাই। এভারেজ আইডিয়া কি করে পাই? যেমন ধরো যে আমাদের দেশের ধরো ফার্স্ট টার্মের স্টুডেন্ট বা ফার্স্ট ইয়ার সেকেন্ড টার্মের, ইন আদারওয়ার্ডস ফার্স্ট গ্রেড স্টুডেন্ট যারা, তাদের যে এভারেজ হাইট, ধরো আমি কম্পেয়ার করতে পারি ফ্রান্স বা আমেরিকা বা রাশিয়া বা অন্য দেশের সাথে, যে তাদের এভারেজ হাইট কি এক না ডিফারেন্ট। যদি এক না হয়, তার মানে আমরা অন এভারেজ ধরতে পারি যে তাদের হাইট আমাদের থেকে বেশি অথবা কম, তাই না? সো দিস আর দি কনসেপ্ট। তো যে জন্য আমি বলছি যে তোমরা যে এই যে যদি স্টিক টুগেদার, যদি বলো যে স্যার আমার এই অরবিট একদম ফিক্সড, এরকম বিষয়টা এরকম না। এই কনসেপ্টগুলো আমরা ডেভেলপ করেছি, আমরা যেই অসুবিধাগুলো ফেস করেছি সোফার, প্রত্যেকটা অসুবিধা ডিফারেন্ট সায়েন্টিস্ট চেষ্টা করেছেন যে কি করে এটাকে রিমুভ করা যায়, এবং তার একটা সলিউশন দিয়েছে। এবং আমরা সোফার আমরা যে বেস সলিউশন যদি আমরা বলি, তাহলে সেই বেস সলিউশনের অরিজিন হলো আমাদের কোয়ান্টাম মেকানিক্স। তো যেহেতু আমাদের এখানে কোয়ান্টাম মেকানিক্স পড়ার আপাতত সুযোগ নেই, রেস্ট্রিক্টেড বাই দিয়ে আমাদের যে সিলেবাসে যে গাইডলাইন দেওয়া আছে সেখানে, however if you are interested then you can go through those area। ঠিক আছে? এখানে তো স্যার অরবিট শেপটা তো স্যার মানে সবসময় কি স্যার ইলিপ্টিক্যাল থাকবে এরকম তো কোনো ব্যাপার না স্যার। এন এর মান যদি 4 এর চেয়ে বেশি হয়, তাহলে কি স্যার সেটা আবার আরো স্টিফ হয়ে সরল রেখার মতো হয়ে যেতে পারে না? কি করে হবে? আমরা যেই কনসেপ্ট সোফার এখানে দেখালাম, তাতে কি সরলরেখা হওয়ার কোনো সুযোগ আছে? স্যার এন এর মান যদি 4 এর চেয়ে বেশি নেই, আচ্ছা বলো, তুমি একটা বলো এল এর মান কত? এন এর মান আমি 7 নিলাম। আচ্ছা যদি 7 ধরো, এখানে আমরা আসি কই আমাদের ইকুয়েশনটা করি। স্যার বি বাই এ ইকুয়াল টু এল প্লাস 1 বাই এন। হ্যাঁ, এখানে তুমি 7 ধরো, তাহলে এল ইকুয়াল টু 7 ধরলে এন কত হবে? এন তো 8 হতে হবে। স্যার এন এর মান 7 বলছি স্যার। এখন এল আচ্ছা, এর এন এর মান যদি তুমি 7 বলো, তাহলে এল এর সর্বোচ্চ মান কত হতে পারবে? 6, তাই তো? এতে তো অসুবিধা নাই, তুমি এল 8 ধরো, অসুবিধা নাই। এল তুমি 8 ধরলে এন 9 হতে হবে, মানে সরি 8 হতে হবে।
এল যদি 8 ধরো তাহলে এন 9 হতে হবে। তো সে ধরো আমি 9 থেকে শুরু করি, এন যদি আমরা 9 ধরি, এন যদি 9 ধরি তাহলে এল কত? সাবশেল জানা নাই যেরকম সাবশেলের জন্য আমাদের এল এর মানটা 8 হবে, এটা কি কখনো সম্ভব? স্যার আমরা তো জানি এস এর জন্য 0, এল এর পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3, এর চেয়ে বেশি সাবশেল তো আমাদের জানা নাই। না 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 না, তা তো আমরা বলিনি তোমাকে। আমি বলেছি ডিপেন্ডিং আপন এন আমাদের এই যে তুমি এখানে হয়তো মিসলিড হচ্ছে, আই এম সরি, এখানে আমরা একটা সামারাইজ করলাম না, এইখানে এইখানে নয়। মানে স্যার মানে আমি যদি দশম প্রধান কোয়ান্টাম নাম্বারও থাকি তাহলে তো আমি সহকারী কোয়ান্টাম শোনো, নাম্বার মানে শোনো, এই যে কোয়ান্টাম নাম্বার এখানে আমরা সামারাইজ এসপিডিএফ এর বাইরে যেতে পারবো না। এসপিডিএফ এই চারটা অরবিটালের মধ্যে কেন? তো কে আমরা বলেছে তুমি এসপিডিএফ এর বাইরে যেতে পারবে না? তারপরে আছে তো জি এইচ এন্ড সো অন আছে তো। এগুলো আছে স্যার। হ্যাঁ, আমি তো তোমাদেরকে জাস্ট বললাম যে এই পর্যন্ত বলেছি, তারপরে তোমাদেরকে এক্সটেন্ড করতে বললাম আপ টু দি পিরিয়ডিক টেবিল। যতক্ষণ পিরিয়ডিক টেবিল শেষ না হয়, আমি তো তোমাকে এখানে মাত্র 10টা পর্যন্ত দেখিয়েছি। এখানে পিরিয়ডিক টেবিলেও যে স্যার 118টা মৌল আছে ওগুলোও স্যার ওই এসপিডিএফ এই চারটা সাবশেল দিয়েই স্যার না তৈরি না রে করেছে। বাবা, তোমাকে এই কন্টিনিউ করতে হবে, এসপিডিএফ জিএইচ যতদূর পর্যন্ত যায় তোমাকে ইউ হ্যাভ টু গো অল দি ওয়ে। ও আমি তোমাকে আচ্ছা এখানে অ্যাটমিক নাম্বার আপ টু 10 পর্যন্ত দেখিয়েছি, এন্ড তোমার এরপরে যে আরো শতাধিক আছে তোমাকে বললাম অ্যাড দেম আপ হিয়ার। তুমি বইয়ের মধ্যে এগুলো খুঁজে পাবা, পিরিয়ডিক টেবিলেও পাবা, না পেলে ইউ ক্যান গো থ্রু দি নেট, আই গেস ইউ ক্যান গেট ইট। আর যদি কোথাও না পাও তাতে তো অসুবিধা নাই, ইউ ক্যান কনফিগার দি থিংস। লোকজন এভাবেই তো স্যার ওই 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 যে ওই থিওরিটাই আসলো তো স্যার এল এর মান 3 পর্যন্ত যেতে পারবো, কিন্তু স্যার এন না যদি না, এল এর মান 3 পর্যন্ত যেতে পারবা কেন? এল এর মান হলো, তোমাকে এখানে সামারাইজ করলাম তো, তোমাকে বললাম এখানে এই যে এখানে দেখো, এইখানে আমরা সামারাইজ করেছি এন এর ভ্যালু কত হবে 1 2 3। আমরা ইনফিনিটি পর্যন্ত হতে পারে, আমরা ইনফিনিটি পর্যন্ত কনসিডার করেছি, কিন্তু এ নিয়ে আমরা আগের ক্লাসে তোমাদের আলোচনা করেছি। এই ইনফিনিটির মানে নিয়ে আমরা আলোচনা করেছি, অনেকখানি কথা আমরা বলেছি। যদি তোমার স্মরণ না থাকে তাহলে তুমি আমার মনে হয় ইউটিউবে তো কিছু ভিডিও দেয়া আছে, তুমি ওগুলো দেখো। যদি ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দেন আবার জিজ্ঞেস করো। আর এল এর ভ্যালু আমরা বলেছি কত, 1 2 3 আপ টু n-1। তো n এর ভ্যালু যা হবে তার থেকে 1 পর্যন্ত কম হবে এল এর ভ্যালু। and then likewise তোমার angular quantum number, and then তোমার spin quantum number, then magnetic quantum number, এগুলো তো আমরা এখানে ডিসকাস করেছি। ঠিক আছে? এবার বুঝতে পেরেছো কি বলেছি? তুমি যদি স্ট্রিক্ট থাকো কোথাও তাহলে তো মুশকিল। তোমাকে না স্যার সমস্যা নাই স্যার, আমার স্যার মানে যদি কনসেপশন খারাপ থাকে স্যার না আপনার সেটা কাছে না, কনসেপ্টের খারাপ না, বিষয়টা হলো যে সায়েন্টিফিক এটাই হলো যে তোমাকে ফ্লেক্সিবল হতে হবে। তোমাকে ফ্লেক্সিবল হতে হবে যে তুমি এখন যেটাকে রাইট মনে করছো, কোনো একটা পার্সপেক্টিভে গিয়ে যদি দেখা যায় সেটা রং, তাহলে ওটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারতে হবে যে ইয়েস দিস ইজ রং। দেন অন্যভাবে বলতে গেলে রং রাইট নয়, যে এইটা ফর দিস মোমেন্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অথবা তোমার এইটা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, এভাবে বলা যেতে পারে। কারণ হলো রাইট রং তো অ্যাবসলিউট কিছু নয়, কারণ এখন তোমার কাছে যেটা রাইট মনে হচ্ছে আরেকটা সময় গিয়ে সেটা রং মনে হতে পারে। এই জন্য কথা হলো ডিপেন্ডিং আপন দি পার্সপেক্টিভ, তোমার এটা হলো যে এইটা এখন গ্রহণযোগ্য নয়। আই গেস নাও ইউ গট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তাহলে আমরা বরং এখানে স্যার আমাদের কি সিলেবাস শেষ করতে এক্সট্রা ক্লাস লাগবে? একটা ক্লাস হয়তো লাগতে পারে। তোমাদের ইয়ে শেষ হবে কবে? এই সেমিস্টারের 25 তারিখ স্যার। 25 তারিখ নাকি? আমি তো 28 তারিখ ভেবেছিলাম। তো তখন তো একাডেমিক কাউন্সিলে একটা মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল, ওনারা সেটার পরে ইয়ে করেনি। এনিওয়ে, তাহলে 25 তারিখ তোমাদের বলে দিয়েছে? জি স্যার, আমাদের ওই প্রথমে স্যার যেটা ক্যালেন্ডার দিয়েছিল স্যার ওখানে হচ্ছে 25 তারিখ। কিন্তু পরে তো রিভাইজ করতে বলা হয়েছিল, একটা দিন রিভাইজ করলে তাহলে 25 তারিখ তো তোমাদের বৃহস্পতিবার হয়, রাইট? জি স্যার। তো সেটা সম্ভবত স্যার আসলে অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় আমাদের 2 দিন আগে ক্লাস শুরু হয়েছিল, না, এই জন্য তোমাদের ক্লাস আমাদের শুরু মানে হয়েছিল তো, ক্যালেন্ডারটা কিন্তু 2 দিন তখন আগে শেষ আমার হয়েছে। যতটুকু মনে আছে একাডেমিক কাউন্সিলে তখন আলোচনা হয়েছিল এইটাকে একটু সমন্বয় করার জন্য।
তো সমন্বয় করলে তো তোমাদের ওই একটা দিন আসলে বৃহস্পতিবার আর রবিবার, তো মুশকিলটা হলো যে আমাদের ক্লাস তো রবিবারে, রাইট? তুমি 25 তারিখ না হয় 28 তারিখ হলে তফাৎ হয় একদিনের, কিন্তু এই একদিনের জন্য আমরা একটা ক্লাস পাই অথবা জি পাই স্যার। না। তো আমার মনে হয় যে এই তাহলে 25 তারিখের মধ্যে আমাকে একটা ক্লাস তোমরা অ্যারেঞ্জ করো, তাহলে আমরা আরেকটা ক্লাস মানে আর দুটো ক্লাস হলে আই গেস আমি তোমাদের এই যা আছে আমরা শেষ করতে পারবো আশা করি। ঠিক আছে, তোমরা একটু খেয়াল রেখো যে আমরা নেক্সট উইকে ক্লাস নেবো, এন্ড দেন তারপরে তোমরা আমার জন্য একটা স্লট রেখো, দেন আমরা সেখানে আলোচনা করব। তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? তো তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকো এবং সাবধানে চলাচল করো, এই প্রত্যাশায় আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।